স্পেসিফিক থাকে, অর্থাৎ ওই হোস্টগুলো বাদ দিয়ে অন্য হোস্টের উপর সে প্যারাসাইট হতে পারবে না, বা অন্য হোস্ট পাইলে ওই চারটা বা তিনটা হোস্ট ব্যতীত অন্য কোনো স্পিসিস যদি আসে তাহলে সে প্যারাসাইট বা ইনফেস্টেশন করতে পারবে না। এরকম ব্যাপার যদি ঘটে তাহলে ওই প্যারাসাইটকে আমরা বলবো অলিগোজেনাস প্যারাসাইটস। আর ঠিক তেমনি পলিজেনাস প্যারাসাইট হচ্ছে এমন কোন প্যারাসাইট যদি থাকে যা কিনা তার কোনো হোস্ট স্পেসিফিসিটি নাই, সে যে কোনো স্পিসিসের অ্যানিমেলকে সে অ্যাটাক করতে পারে। যেমন ইকথায়োবোডো নেকাট্রিক্স, এই যে এখানে ইকথায়োবোডো একটা एग्जांपल দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্রোটোজোয়ান প্যারাসাইট। সে কার্প জাতীয় সব মাছকেই অ্যাটাক করে থাকে। তো কার্প জাতীয় মাছ তোমার ধরো যে রুই কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাইনিজ কার্প গুলো আছে, সে সবগুলো মাছের উপরই এই ইকথায়োবোডো নেকাট্রিক্স সে প্যারাসাইটিক অ্যাটিটিউড মানে করতে পারে। সবগুলো কার্প ফিশই তার হোস্ট হিসেবে ইউজ হতে পারে। তার নির্দিষ্ট কোনো হোস্ট স্পেসিফিসিটি নাই, যে স্ট্রিক্টলি এটা ছাড়া সে পারবে না, এরকম কোনো ব্যাপার নাই। এই সমস্ত ক্ষেত্রে এই প্যারাসাইটকে বলবো আমরা পলিজেনাস প্যারাসাইট। আমার কথা কি বোঝা গেছে? মনোজেনাস একটা নির্দিষ্ট প্যারাসাইট একটা নির্দিষ্ট হোস্টের জন্য স্পেসিফিক। অলিগোজেনাস একটা নির্দিষ্ট প্যারাসাইট তিন চারটা নির্দিষ্ট স্পিসিসের হোস্টের উপর স্পেসিফিক। আর পলিজেনাস হচ্ছে একটা নির্দিষ্ট প্যারাসাইট, তার কোনো হোস্ট স্পেসিফিসিটি নেই, সে অনেকগুলা হোস্টের প্যারাসাইট হতে পারে। বিষয়টা কি খুব কঠিন? নো স্যার। একেবারে ইজি। জি স্যার। একেবারে ইজি। মোনো, অলিগো এবং পলিজেনাস, এই তিন ক্ষেত্রকে আমরা মোনোজেনাস, তারপর অলিগোজেনাস এবং পলিজেনাস প্যারাসাইট বলবো। হ্যাঁ, আবার এরপরে আছে যে স্টেনোজেনাস প্যারাসাইট। স্টেনোজেনাস প্যারাসাইট হচ্ছে যে প্যারাসাইটের লাইফ সাইকেলটা যদি একটা নির্দিষ্ট বলবো না, একটা সিঙ্গেল একটা হোস্ট যদি দরকার হয় কোন একটা প্যারাসাইটের লাইফ সাইকেল সম্পন্ন করতে, তাহলে আমরা তাকে বলবো স্টেনোজেনাস প্যারাসাইট। আবার বলছি, কোন একটা প্যারাসাইটের লাইফ সাইকেল কমপ্লিট হতে যদি অনলি ওয়ান হোস্টের প্রয়োজন হয় তাহলে আমরা তাকে বলবো স্টেনোজেনাস প্যারাসাইট। লাইফ সাইকেলটা তো তোমরা মোটামুটি প্রায় শেষ করেই ফেললা। একটা স্টেনোজেনাস প্যারাসাইটের লাইফ সাইকেলের एग्जांपल দিতে পারবা? আমি আবার বলছি, শুধুমাত্র একটা হোস্ট লাগবে তার লাইফ সাইকেল কমপ্লিট করতে। শুনতে পাচ্ছি না বাবা। প্যারাসাইটগুলা, হ্যাঁ, বুঝি নাই। স্যার প্রোটোজোয়ান প্যারাসাইটগুলো। প্রোটোজোয়ান প্যারাসাইট, হ্যাঁ, মোনোজেনিয়ান প্যারাসাইট। জি স্যার, মোনোজেনিয়ান প্যারাসাইট। মোনোজেনিয়ান প্যারাসাইট, তারপরে আরগুলাসের লাইফ সাইকেলটা অনেকটা ওইরকম। হ্যাঁ, স্টেনোজেনাস প্যারাসাইট, গুড। আর হেটারোজেনাস প্যারাসাইট তাহলে কি হবে? স্যার যাদের লাইফ সাইকেলে স্যার একটার বেশি হোস্ট লাগে স্যার। এক্স্যাক্টলি, লাইফ সাইকেলটা কমপ্লিট করতে যখন মোর ইন্ডিভিজুয়ালস বা মোর হোস্টের দরকার হবে তখন আমরা তাকে বলবো হেটারোজেনাস প্যারাসাইট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হেটারোজেনাস প্যারাসাইটটা হতে পারে যে কখনো দুই লাইফ সাইকেল কমপ্লিট করতে দুইটা প্যারাসাইট লাগে, দুইটা হোস্ট লাগে, কখনো লাইফ সাইকেল কমপ্লিট করতে তিনটা হোস্ট লাগে, কখনো বা লাইফ সাইকেল কমপ্লিট করতে আরো বেশিও দরকার হতে পারে। তার উপর বেসিস করে একটু এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে যেই প্যারাসাইটের লাইফ সাইকেলটা কমপ্লিট করতে দুইটা হোস্টের প্রয়োজন হয় সেই প্যারাসাইট গুলোকে বলা হবে ডাইহেটারোজেনাস। ঠিক আছে? আবার যেই প্যারাসাইটের লাইফ সাইকেলকে কমপ্লিট করতে তিনটা হোস্ট প্রয়োজন হয় তাকে বলবে ট্রাইহেটারোজেনাস। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ হেটারোজেনাস প্যারাসাইট, ওই যে বললাম না যে কখনো দুইটা লাগে কখনো তিনটা লাগে, হ্যাঁ, চারটাও লাগে কিনা এটা বিজ্ঞানীরা ভালোভাবে বলতে পারবে। তো
ডাইহেটেরোজেনাস এবং ট্রাইহেটেরোজেনাস, যখন দুইটা লাগে হোস্ট তখন ডাইহেটেরোজেনাস, যখন তিনটা হোস্ট লাগে লাইফ সাইকেলটা কমপ্লিট করতে তখন ট্রাইহেটেরোজেনাস। এখন আসো আরেকটা ডেফিনেশন আছে যে ইনসিডেন্টাল প্যারাসাইট। হোয়াট ইজ ইনসিডেন্টাল প্যারাসাইট? যদি কোনো প্যারাসাইটিক অর্গানিজম অ্যাক্সিডেন্টালি কোনো হোস্টের মধ্যে ডাইরেক্টলি ঢুকে যায় এবং সার্ভাইভ করতে থাকে, তখন তাকে বলা হবে ইনসিডেন্টাল প্যারাসাইট। আবার বলছি, যদি কোনো প্যারাসাইটিক অর্গানিজম অ্যাক্সিডেন্টালি কোনো হোস্টের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, এবং ওই হোস্টের মধ্যে সে সার্ভাইভ করতে পারে, অর্থাৎ নিউট্রিশন পায় এবং হোস্টকে এক্সপ্লয়েট করে সার্ভাইভ করতে পারে, তাহলে তাকে বলা হবে ইনসিডেন্টাল প্যারাসাইট। তুমি বলতে পারো যে স্যার এটাই তো হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, তাই না? জি স্যার। কিন্তু না, অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট এই যে আগে যেটা বলছি যে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট সেগুলোকে বলা হবে যখন কোনো হোস্ট বা শিকারী তার শিকার ধরে খাবে কিন্তু শিকারটাই প্যারাসাইটে আক্রান্ত। কোনো প্রেডেটরি ফিশ যদি ছোট ফিশ ধরে খায় বা শিকারী মাছ যখন ছোট কোনো মাছ ধরে খাবে, ছোট মাছটাই যদি প্যারাসাইটে আক্রান্ত হয়, তখন ছোট মাছের মাধ্যমে ওই প্যারাসাইটটা যখন ওই শিকারী বা বড় মাছের মধ্যে চলে যাবে, সেটাকে বলা হবে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। দিস ইজ অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। ওকে, অর্থাৎ ডাইরেক্টলি কিন্তু যাচ্ছে না, সে শিকারের মাধ্যমে, হ্যাঁ, সে চলে যাচ্ছে মূল হোস্টের মধ্যে। আর ইনসিডেন্টাল প্যারাসাইট হচ্ছে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, যেমন ধরো মানুষের কি অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট হতে পারে? এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। মানুষের একটা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট কি হতে পারে বলো দেখি? স্যার আমরা যে মাছগুলো যে খাই স্যার, যারা কাঁচা মাছ খায় স্যার, যারা সাশিমি বা সুশি খায় স্যার, এদেরই তো স্যার অ্যাক্সিডেন্টাল হতে পারে। অ্যাক্সিডেন্টাল বলে না, ইনসিডেন্টাল বলছি। হ্যাঁ, ইনসিডেন্টাল, হ্যাঁ ওটা হইতেই পারে। আরেকটা হইতেছে যে ইনস্ট্যান্টলি এখনই হইতে পারে। সাপোজ যে তানভীর স্যার ক্লাস নিতেছে, এখন কারো ধরছে ঘুম, ইয়া বড় একটা হাই দিছে, হাই দিতে এমন যে একটা বড় হাই দিছে যে মুখের মধ্যে একটা মশা ঢুকে গেছে, তারপর গিলে ফেলছো, ওটা তোমার জন্য ইনসিডেন্টাল প্যারাসাইট হয়ে যাবে, বুঝছো? জি স্যার। আর এই যে সাশিমির কথা যেটা বললো, হ্যাঁ ওটাও ইনসিডেন্টাল প্যারাসাইট এবং সার্ভাইভ করতে পারে। তবে তানভীর স্যার যে এক্সাম্পলটা দিল, এটা ইনসিডেন্টাল প্যারাসাইট পুরোপুরি হবে না, কারণ মশাটা তোমার ইন্টেস্টাইনে চলে গেলে সার্ভাইভ করতে পারবে না। বরঞ্চ তোমাদের ফ্রেন্ডটা যেটা এক্সাম্পল দিচ্ছে, তোমার ফ্রেন্ড, সেটা ইনসিডেন্টাল প্যারাসাইট, অর্থাৎ সাশিমি বা সুশির সাথে তোমার প্যারাসাইটটা কাঁচা অবস্থায় খাওয়ার কারণে প্যারাসাইটের ভিতরে চলে গেছে এবং সার্ভাইভ শুরু করে দিচ্ছে। এটা তো আরো তিন চারটা এই আছে, ডেফিনেশন আছে, আমার মনে হয় 3-4টা ডেফিনেশন। এই নেক্সট একবার সব ডেফিনেশন যদি ইনপুট করে দেই তাহলে তোমাদের আউটপুটে গড়বড় হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে ওই 3-4টা ডেফিনেশন বাকি এটি পড়িয়ে দেব। এখন খোলা আছে স্যার একটু যে স্যার কোশ্চেন ছিল একটা। স্যার সার্ভাইভ করলে স্যার এই ক্ষেত্রে স্যার ইনসিডেন্টাল হবে, আর সার্ভাইভ না করলে কি স্যার অ্যাক্সিডেন্টাল হবে? তাহলে আরেকবার বলো। স্যার যদি সার্ভাইভ করে সেই ক্ষেত্রে কি স্যার ইনসিডেন্টাল হবে, আর সার্ভাইভ না করলে স্যার অ্যাক্সিডেন্টাল? দুইটাই তুমি সুন্দর কথা বলছো, মানে দুইটা কোশ্চেন করছো, দুই ক্ষেত্রে সার্ভাইভ করতে হবে। ইনসিডেন্টালের বেলায় অ্যাক্সিডেন্টালি তোমার মুখের মধ্যে চলে গেছে এবং তোমার ইন্টেস্টাইনে গিয়ে সেটা সার্ভাইভ করছে। আর অ্যাক্সিডেন্টালের বেলায় তুমি একটা, ওই যেমন শিকারীর কথা বললো
যে ওখানে শিকারী মানে তাকে খেয়ে ফেলছে, শিকার ধরে খেয়ে ফেলছে, শিকারটাই এফেক্টেড ছিল। তো শিকারটাকে যখন খেয়ে ফেলছে তখন মাছ ওই প্যারাসাইটটা মানে ছোট মাছ থেকে বড় মাছের মধ্যে গিয়ে আবার প্যারাসাইটিক অ্যাটিটিউড সে শুরু করছে, নিয়মিতভাবে সে সার্ভাইভ করতে শুরু করলো। দুই ক্ষেত্রে সার্ভাইভ করতে হবে তাকে। যদি সার্ভাইভ নাই করে তাহলে প্যারাসাইট কেন? বুঝতে পারছো? সার্ভাইভ তাকে করতেই হবে। যদি সার্ভাইভ না করে তাহলে সে প্যারাসাইট হতে পারবে না। যেমন আমি যেমন একটা ফানি এক্সাম্পল দিলাম যে আমার ক্লাসে কেউ হাই তুলে মানে ধরছে, হাই তুলছে, হাই তুলতে গিয়ে একটা মশা ভিতরে ঢুকে গেছে। তো মশা ভিতরে ঢুকে গেলে তো কিছুক্ষণ পর আর বাঁচবে না। যদি বাঁচতো সে তখন একটা ইনসিডেন্টাল প্যারাসাইট হয়ে যেত, কিন্তু যেহেতু সে বাঁচবে না সে ইনসিডেন্টাল প্যারাসাইট হতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এই ক্ষেত্রে কি স্যার দ্বিতীয় ক্ষেত্রে ইনসিডেন্টাল প্যারাসাইটের ক্ষেত্রে হ্যাঁ, ইনসিডেন্টাল প্যারাসাইটের ক্ষেত্রে কি বললাম? স্যার প্যারাজনিক হোস্ট হবে এই ক্ষেত্রে দ্বিতীয়টা প্যারাজনিক হোস্ট স্যার। প্যারাজনিক হোস্ট সেটা না বলে এই যে ইনসিডেন্টাল প্যারাসাইটের ক্ষেত্রে এটা বলতেছো? আমি কিন্তু বুঝি না তোমার কোশ্চেনটা, পরের অংশটা। তুমি কি আছো? এই কি আমার কথা কেউ তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি অপে জি গেছি? স্যার, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, তার মানে কি ওকে এখন নাই? এই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি আবার কানেক্টেড অবস্থায় আছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার কি আর কিছু জানার আছে? স্যার শুনতে পাই না আগেরটা স্যার। এক্ষেত্রে স্যার প্যারাজনিক হোস্ট হবে কিনা বলতেছিলেন আর কি। প্যারাজেনিক হোস্ট তুমি কি সেটা ইনসিডেন্টালটাকে মিন করছো না অ্যাক্সিডেন্টালটাকে মিন করছো? স্যার ইনসিডেন্টাল। ইনসিডেন্টালটাকে শুধুমাত্রই ওইভাবে নিয়ে নাও যে অ্যাক্সিডেন্টালি হোস্টের মধ্যে অ্যাক্সিডেন্টালি কোন একটা আনইউজুয়াল হোস্টের মধ্যে চলে আসছে বা প্যারাসাইট হয়ে গেছে, এই সে সার্ভাইভ করে ফেলছে, জি স্যার। এভাবে নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা। আমার এখান থেকে একটা নেমাটোডের লাইফ সাইকেল বাকি ছিল। আমরা এই লাইফ সাইকেলটা পড়েছিলাম বিগ রেড ওয়ার্ম, কিন্তু এই আরেকটা লাইফ সাইকেল বাকি ছিল, এটা পড়ে মানে নেমাটোড এবং এই লাইফ সাইকেল অংশটা শেষ করছি। সেটা হচ্ছে ক্যামেলেনাস ল্যাকাস্ট্রিস। এটা একটা নেমাটোড। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এ নাম্বার ছবিটা, জি স্যার, দেখতে পাচ্ছি। এই এ নাম্বার ছবিটা হচ্ছে ক্যামেলেনাস ল্যাকাস্ট্রিসের ওভারঅল নেমাটোডের ছবি, এবং বি ছবিটা হচ্ছে ওরাল ক্যাপসুল। এই ক্যামেলেনাস ল্যাকাস্ট্রিস এই প্যারাসাইটের ওরাল ক্যাভিটির পার্ট, ওরাল ক্যাপসুল। এবং এইটা মূলত ইউরোপিয়ান কান্ট্রিজের এই ইয়েটা দেখা যায়, খুব কমন এই ক্যামেলেনাস নেমাটোডটা দেখা যায়। এবং এটা হচ্ছে ওভোভিভিপেরাস। এর নেচার হচ্ছে ওভোভিভিপেরাস। এবং পরবর্তীতে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও এই ক্যামেলেনাস এই জেনাসের প্যারাসাইটটা দেখা যায়, তবে ইউরোপিয়ান স্পিসিস এবং ইন্ডিয়ান স্পিসিস জেনাস হয়তো মিল থাকলেও স্পিসিসটা ভিন্ন। আমরা ছোটবেলায় যখন তোমাদের মতো ছিলাম, মানে ইয়েতে প্যারাসাইটোলজি পড়ছে, আমরা ক্যামেলেনাস ল্যাকাস্ট্রিস এই হিসেবেই পড়ে আসছি। বাট ইউরোপিয়ান কান্ট্রিজের প্যারাসাইটটা যে স্পিসিস সেটা কখনোই ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে মানে একটু চেঞ্জ না হয়ে দেখা যাবে না। এই সম্ভবত স্পিসিসটাই ডিফারেন্ট, এটা নিয়ে আরো স্টাডি করা দরকার। তো ইন্ডিয়ান রিজিয়নের ফ্রেশ ওয়াটার। আসসালামু আলাইকুম। জি ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে।
তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে এটা ক্যামেলেনাসের অন্য একটা স্পিসিস এখানে প্যারাসাইট হিসেবে হবে, তবে এই জিনিসটা মানে ফ্রিকুয়েন্টলি অতটা পাওয়া যাবে কিনা এটা একটু গবেষণার বিষয়। তবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা পাওয়া গেছে ক্যামেলেনাস জেনাসের। এর ডেফিনিটিভ হোস্ট হচ্ছে পার্চ, যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রিজের প্যারাসাইট, ক্যামেলেনাস ল্যাকাস্টিসকে আমরা পড়াচ্ছি, সো এটা পাইক এবং পার্চ এই দুই ধরনের মাছগুলো মানে ইউরোপিয়ান রিজনে এগুলো পাওয়া যায়। ডেফিনিটিভ হোস্ট পার্চ ফিশ, হ্যাঁ, যেমন পার্সা ফ্লুভিয়াটিলিস, এবং ফাইনাল হোস্ট পাইক, অ্যাঙ্গুইলা, তারপরে রাফ, এই জাতীয় মাছগুলোকে পাওয়া যায়। তো আমি একটু লাইফ সাইকেলটায় চলে যাই। এই ইয়েটা দেখতে পাচ্ছ ফিগারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কি বলা আছে শুরুতে, আমি উপরটা কিন্তু দেখতে পারি না, স্ক্রিন শেয়ারিং এর ওই ইয়েটা আসার কারণে। ডেফিনিটিভ হোস্ট কিসের ইন্টেস্টাইন বলছে এখানে? পার্চ। পার্চের ইন্টেস্টাইন। এখন বলতে পারো যে স্যার ডেফিনিটিভ হোস্টটা জানি কাকে বলে ভুলে গেছি। তোমাদেরকে ডেফিনিটিভ হোস্টটা এটা পড়াতে গিয়ে একটু ইয়ে করে দিই। ডেফিনিটিভ হোস্ট এটা হচ্ছে সেই হোস্ট যেই হোস্টের মধ্যে কোনো একটি প্যারাসাইটের সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে থাকে। হ্যাঁ, যেমন অ্যাকোয়াটিক বার্ডস, সেই অ্যাকোয়াটিক বার্ডস এর মধ্যে ডাইজেনিয়া, তারপর কিছু সেস্টোড, নেমাটোড, এইসব প্যারাসাইটের সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে থাকে না অ্যাকোয়াটিক বার্ডস এর মধ্যে? তোমরা লাইফ সাইকেলে পড়েছো যে? জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে অ্যাকোয়াটিক বার্ডস হচ্ছে ডেফিনিট। এখানে একটা এক্সাম্পল হিসেবে যে ক্লাইনোস্টোমাম কমপ্লানেটাম এটার কথা বলা আছে। অ্যাকোয়াটিক বার্ডস ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করবে, কারণ এর মধ্যে সেক্সুয়াল ম্যাচুরিটি এবং রিপ্রোডাকশন এটা ঘটে থাকবে। সেক্সুয়াল ম্যাচুরিটি এন্ড রিপ্রোডাকশন, এইটার ক্ষেত্রে ডেফিনিটিভ হোস্ট এখানে পার্চ লিখছে না পাইক লিখছে? পার্চ। পার্চ লিখছে স্যার। আচ্ছা, বইটা অনেক আগে করা তো, আমি কিন্তু আবার ডেফিনিটিভ হোস্ট, ওখানে কি পার্টস লেখা না? জি স্যার। হ্যাঁ, এখানে ডেফিনিটিভ হোস্ট, ফাইনাল হোস্ট দুটাকে একটু আলাদা করে দিয়ে দিচ্ছি। সে পার্টসের মধ্যেই ডেফিনিটিভ হোস্টটা এটা পাওয়া যাবে। তো ওই পার্টসের মধ্যেই, হ্যাঁ, এর সেক্সুয়াল ম্যাচুরিটি হবে এর ইন্টেস্টাইনে, এবং সেখান থেকে রিপ্রোডাকশনটা সম্পন্ন হবে। রিপ্রোডাকশন সম্পন্ন হওয়ার পর L1 যে লার্ভাল স্টেজ, নেমাটোডের লার্ভাল স্টেজগুলোর আলাদা নাম নেই, এজন্য এটা ইজি। L1 যে লার্ভাল স্টেজ, সেই লার্ভাল স্টেজটা ফিসিসের সাহায্যে, এই যে পার্চের ফিসিসের সাহায্যে পানির মধ্যে চলে আসবে। এখন পানির মধ্যে যখন L1 লার্ভাল স্টেজটা চলে আসবে, তখন কোনো কপিপড, এবং এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, এই কপিপড এই L1 লার্ভাল স্টেজটাকে খেয়ে ফেলবে, এবং কপিপড যখন খেয়ে ফেললো, তখন লার্ভাল স্টেজটা খেয়ে ফেলার সাথে সাথে এর ইন্টেস্টাইন থেকে পেনিট্রেট করে হিমোসিলে চলে আসবে। কপিপডটা হিমোসিল, হিমোসিল জানি কি? বডি ক্যাভিটি, এক্স্যাক্টলি। সেই হিমোসিলের মধ্যে চলে আসবে, এবং হিমোসিলের মধ্যে যখন চলে আসলো, তখন আস্তে আস্তে 4 থেকে 12 দিনের মধ্যে এর ফার্দার ডেভেলপমেন্ট হবে। যেমন চতুর্থ দিনের মাথায় এই হিমোসিলের মধ্যেই L1 লার্ভাল স্টেজটা বড় হয়ে L2 লার্ভাল স্টেজে পরিণত হবে। আবার এই L2 লার্ভাল স্টেজটা আরো কিছুদিন যাবে, আস্তে আস্তে আরো একটু ম্যাচিউর হবে। ম্যাচিউর হয়ে সে 12তম দিনের মাথায় L3 লার্ভাল স্টেজ, L3 লার্ভাল স্টেজটাই পরিণত হবে। ঠিক আছে, এখন কপিপড হিসেবে এরা কিন্তু বিভিন্ন, এই কপিপডটাতে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কিন্তু শুধু একটা নির্দিষ্ট মানে স্পিসিসের কপিপড এখানে কাজ করবে না। এই যেমন মেগাসাইক্লপস, ভিরিডিস,
তারপরে ম্যাক্রোসাইক্লোপস, কি অ্যালবিডোস, তারপরে একান্থোসাইক্লোপস, তারপরে মেজোসাইক্লোপস, এনসাইক্লোপস, হ্যাঁ, নরমালি সাইক্লোপস, স্ট্রেনাস, এরকম বিভিন্ন ধরনের যে কপিপড গুলো আছে, জুপ্ল্যাঙ্কটন যেগুলো, সেই সব জুপ্ল্যাঙ্কটন গুলোই এখানে ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করবে, একটা নির্দিষ্ট কোনো জুপ্ল্যাঙ্কটন না। তো 12তম দিনের মাথায় যখন এটা L3 লার্ভাল স্টেজ পরিণত হবে, তো L3 লার্ভাল স্টেজটা, এইটা অবস্থাতেই যদি কোনো পার্টস জাতীয় মাছ একে খেয়ে ফেলে, তাহলে পার্চের মধ্যে গিয়ে এই L3 লার্ভাল স্টেজটা চলে যাবে। তো ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট এই কপিপড, তারপরে এর মধ্যে 12 দিন এখানে পার করলো এবং সেখানে L2 L3 লার্ভাল স্টেজে পরিণত হবে। এরপর পার্চের মধ্যে যখন চলে যাবে তখন, এবং L3 লার্ভাল স্টেজটা কিন্তু হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, এই পার্চের মধ্যে ইনফেক্টিভ স্টেজটা চলে যাওয়ার পর 13 থেকে 15তম দিনের মাথায় এটা পার্চের ইন্টেস্টাইনে মধ্যে L4 লার্ভাল স্টেজে পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ 13 থেকে 15 দিন। হ্যাঁ, এটা কিন্তু আবার মনে করো না যে পার্চের মধ্যে ঢোকার পরে 13 থেকে 15 দিন, এটা আছে যে ওভারঅল যে লাইফ সাইকেলটা চলছে, এই লাইফ সাইকেলটার থেকে যে মানে অর্থাৎ হিমোসিলের মধ্যে যে আসলো, তারপরে থেকে যে দিন কাউন্ট শুরু হয়েছে L2 L3, এখান থেকে 13 থেকে কাউন্ট করে যেটা 13 থেকে 15 দিন হয় সেটা। স্যার এই ডেগুলা কি হবে? তো লেখা যে 13 থেকে 15 দিন আফটার এন্ট্রি টু পার্স ইন্টেস্টাইন। আফটার 13 to 15 days আফটার এন্ট্রি টু পার্স ইন্টেস্টাইন। এই জন্য আমি কথাটা বললাম যে তোমার ইন্টেস্টাইনের মধ্যে মানে এখানে ঢুকে মনেই হবে যে ইন্টেস্টাইনের মধ্যে ঢুকে তারপরে 13 থেকে 15 দিন পার করার পর এটা হয়েছে, কিন্তু না, এটা ল্যাঙ্গুয়েজটা একটু অন্যভাবে লেখা হয়েছে এখানে, তোমরা এটাই মনে রাখবা। তাহলে আমরা ওখানে হিমোসিল দিতে পারি না, যে এন্ট্রি টু হিমোসিল? না, এটা দেওয়ার দরকার নাই, এটা দিলে আরেকটা মিন করবে, কারণ হচ্ছে অলরেডি এই যে পার্চের মধ্যে চলে আসছে, আবার তুমি যখন এখানে হিমোসিল লিখবা তখন স্বাভাবিকভাবে এটা ভুল হবে, সে তো পার্চে ইন্টেস্টাইনে আছে, হোয়াই শি ইজ রাইটিং হিমোসিল। কিছু বলার দরকার নাই। আফটার এটা এভাবে যদি না, আফটার L4 13 to 15 days আফটার এন্ট্রি টু পার্চ ইন্টেস্টাইন না এখানে বলে, এবং বলতে পারো যে ইনসাইড দ্য পার্চ ইন্টেস্টাইন, আফটার এন্ট্রি টু পার্চ ইন্টেস্টাইন বলার দরকার নাই। L4 in the 13 to 15 days in পার্চ ইন্টেস্টাইন, আফটার এন্ট্রি টু এটা বলার দরকার নেই। হ্যাঁ, আফটার এন্ট্রি বললে মনে হবে যে এই পার্চের মধ্যে এতে ঢোকার 13 থেকে 15 দিন পর এটা হয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? স্যার যে কোনো কন্ডিশনে কি ডেগুলা ফিক্সড থাকবে, মানে কোনো কারণে কি কম বেশি হওয়ার সুযোগ নাই? তো তোমার আমি বলি, ও কি হার্ডওয়্যার মানে ও কি বায়োলজিক্যাল এজেন্ট নাকি আইটি সফটওয়্যার জাতীয় এজেন্ট বলো দেখি? আর বায়োলজিক্যাল। হ্যাঁ, তো এটা অনেক আগে বলছি না যে বায়োলজি বা বায়োলজিক্যাল এজেন্ট গুলো সে পরিবেশের সাথে তার মানে এই স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক অবস্থার মধ্যে আছে, ভালো এনভায়রনমেন্ট না খারাপ এনভায়রনমেন্টে আছে, টেম্পারেচার কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করে এটা। সো এটা যে বলছি যে 4 দিন বলছি, 12 দিন বলছি, 13 থেকে 15 দিন, সবসময় যে এটা স্ট্রিক্টলি মেইনটেইন হবে এটা কেউ বলতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। প্রত্যেক দিন তো সন্ধ্যার সময় তোমরা মশার কামড় খাও, কোন মশা কয়টার সময় কামড় দেয় এটা কি কোনো হিসাব আছে? না স্যার। হ্যাঁ, কেন হিসাব থাকলো না? কারণ বায়োলজিক্যাল এজেন্ট ডিপেন্ড করবে হোস্ট অফ প্যারাসাইটের উপর। মশা কি চাইলেই তোমার কামড়াইতে পারবে? তুমি টের পারে কি মশার ছাড় দিবা? না স্যার, যে কোনো টাইমে কামড় দিতে পারে। যে কোনো টাইমে কামড় দিতে পারে, তুমি টের পাইলে মশার তো ছাড় দিবা না, ঠাস করে মেরে ফেলবা, ওরও মানে জীবন মরণ সংখ্যার মধ্যে থাকে সে। তো বায়োলজির ক্ষেত্রে কোনো কিছুই স্ট্রিক্টলি বলা যায় না। তো এরপর এই মানে এই যে 13 থেকে 15 দিন সে L4 লার্ভাল স্টেজে পরিণত হবে, এবং L4 লার্ভাল স্টেজটা ওই ইন্টেস্টাইনের মধ্যেই সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে যাবে তার, এবং এ কারণেই এই ফিশটা ডেফিনিটিভ হোস্ট,
এই সেক্সুয়াল ম্যাচুরিটি আসার পর ফুললি ম্যাচিউরড নেমাটোড নেক্সট জেনারেশন দিকে যাবে এবং নেক্সট জেনারেশন প্রডিউস করার পর আবার এই ফিসিসের সাথে জুভেনাইল L1 লার্ভা বাইরে চলে আসবে এবং এভাবে করেই তার লাইফ সাইকেলটা সম্পন্ন হবে। তো এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোই এখানে লেখা আছে, হ্যাঁ। এবং L3 স্টেজটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। এটা কিন্তু ভুলো না যে মোস্ট অফ দ্য কেসেস ইন কেস অফ নেমাটোড লার্ভাল স্টেজ 3, হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট অফ কেসেস এটা ইনফেক্টিভ স্টেজ। এই খুব ছোট এটা, এই লাইফ সাইকেলটা এখানেই শেষ। তো এই মোটামুটি লাইফ সাইকেল। আরেকটা জিনিস তোমাদেরকে হয়তো একটু পড়তে হবে, সেটা হচ্ছে যে তোমরা ইক পড়ছো না, ইকথায়োপথিরাস মাল্টিফিলিস? জি স্যার। জি স্যার। এটা তো গ্রুপ হিসেবে পড়ছো, তো ওই ইকথায়োপথিরাস মাল্টিফিলিস এইটার লাইফ সাইকেলটা একটু হয়তো পড়তে হতে পারে, সেটা পড়ে, হ্যাঁ। এই একটা লাইফ সাইকেল, এটা হয়তো একটু পড়তে হবে। তো তার আগে তোমাদের এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা মোটামুটি পড়ো। এবং লাইফ সাইকেলের বেলা আমি বলি যে একটু বুঝে পড়লেই সাইকেলটা তুমি যদি মনে রাখতে পারো তোমার জন্য লেখা কোনো ব্যাপার না। আর প্যাটার্নটা যদি মনে থাকে, তোমাদেরকে মনে রাখতে হবে লার্ভাল স্টেজগুলোর নাম এবং সাইকেলটা। তাহলে তুমি যদি পরীক্ষায় কোশ্চেন কমনও না পারে তুমি কিন্তু লিখে দিতে পারবা। এবং অবভিয়াসলি আমি বলবো এই সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু নতুন নতুন অনেক হোস্টের নাম পড়তে হচ্ছে, নতুন নতুন অনেক প্যারাসাইটের সায়েন্টিফিক নেম পড়তে হচ্ছে, সবগুলো একটু লিখে লিখে এটা একটু পড়বা। যদি লিখে লিখে পড়ো বানানগুলো ভুল হবে না। এই এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে কি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মনোজেনিয়াস প্যারাসাইট এন্ড হচ্ছে স্টেনোজেনাস প্যারাসাইটের মাঝে পার্থক্যটা কি? কোনটা কোনটা? স্যার মোনোজেনাস আর স্টেনোজেনাস এই স্যার, দুইটা টার্মের মধ্যে monogenous ডিফারেন্সটা কি? এন্ড স্টেনোজেনাস প্যারাসাইটের মাঝে পার্থক্যটা কি? ওকে, থ্যাংক ইউ। মোনোজেনাস এবং স্টেনোজেনাস নাকি? এই যে এটা না? জি স্যার। স্যার। Almost same, but all monogenous are stenogenous, but all stenogenous are not monogenous. বুঝতে পারছো? এই তুমি আসো না নাই? জি স্যার আছে। All monogenous are stenogenous, but all stenogenous are not monogenous. অর্থাৎ কোন একটা নির্দিষ্ট মনোজেনাসের বেলায় যেটা বলছে যে কোন একটা নির্দিষ্ট প্যারাসাইট ওই নির্দিষ্ট তার জন্য যে ফেভারেবল নির্দিষ্ট হোস্ট, ওই নির্দিষ্ট স্পিসিসের হোস্ট ছাড়া অন্য কোনো হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারবে না। অর্থাৎ হোস্ট স্পেসিফিসিটি আছে, স্ট্রিক্ট হোস্ট স্পেসিফিসিটি, এই যে এখানে বলা আছে স্ট্রিক্ট হোস্ট স্পেসিফিসিটি। whereas স্টেনোজেনাসে কোথাও কিন্তু বলা নাই স্ট্রিক্ট হোস্ট স্পেসিফিসিটি। সেটা হচ্ছে লাইফ সাইকেল কমপ্লিট করতে একটা হোস্ট। যেমন মোনোজেনিয়ান গিল ফ্লুক, সে বাইলামাসেও এই গিল ফ্লুক মোনোজেনিয়া পাওয়া যায়, কার্পেও পাওয়া যায়, আবার পুঁটি মাছেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, সে বেসিক্যালি পলিজেনাস প্যারাসাইট, কিন্তু তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে একটা মাত্র হোস্ট লাগে। বুঝতে পারছো? এই লাইফ সাইকেল কমপ্লিট হতে একটা মাত্র হোস্ট লাগে, এই কারণে লাইফ সাইকেলটা হচ্ছে ডাইরেক্ট এবং সে স্টেনোজেনাস। বাট সে বাইলামাসকে এফেক্ট করতে পারে, সে কার্প জাতীয় মাছকে এফেক্ট করতে পারে, সে পুঁটি মাছকে এফেক্ট করতে পারে। ইন দ্যাট সেন্স, হ্যাঁ, সে আইদার অলিগোজেনাস অর পলিজেনাস। বাট মোনোজেনাস যেটা, সে ওই একটা নির্দিষ্ট স্পিসিসের প্যারাসাইট, ওই তার জন্য ফেভারেবল একটা নির্দিষ্ট স্পিসিসের হোস্ট, ওই হোস্ট ছাড়া সে অন্য কোনো হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারবে না। এরকম স্ট্রিক্ট স্পেসিফিসিটি যেটা আছে সেটাই হচ্ছে মোনোজেনাস। আমার মনে হয় এখন বোঝার কথা।
জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। ওকে। তো এই মোটামুটি নেক্সট ক্লাসটা